ওয়েলকাম স্টুডেন্টস। প্রিভিয়াস ক্লাসে আমি ডাল্টনস ল পার্শিয়াল প্রেশার অর্থাৎ ডাল্টনের অংশচাপ সূত্র এবং গ্রাহামসের গ্যাস ব্যাপন সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি পড়াবো আদর্শ গ্যাসের গতিতত্ত্ব এবং এখান থেকে যে সমস্ত প্রবলেম তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। পরীক্ষার খাতায় শুধু দিতে পারে যে আদর্শ গ্যাসের 3টি গতিতত্ত্ব লেখো, তাহলে ইম্পর্টেন্ট গতিতত্ত্বগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। আমি এখানে কতকগুলো গুরুত্বপূর্ণ গতিতত্ত্ব লিখে দিচ্ছি। তাহলে তোমরা এখন হেডিং করো আদর্শ গ্যাসের গতিতত্ত্ব। তাহলে আমি নাম্বার 1-এ বলছি, নাম্বার 1-এ লেখো। দেখো, গ্যাস অসংখ্য অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তাদের কি বলি আমরা? গ্যাস অণু বলি। তাহলে এখানে প্রথম পয়েন্ট লিখব, গ্যাস অসংখ্য অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যাদের গ্যাস অণু বলে। যাদের গ্যাস অণু বলে। ক্লিয়ার? নাম্বার 1টা ক্লিয়ার হয়ে গেল। নাম্বার 2-তে দেখো, বলছে যে এই একটা গ্যাস অণুর ভর এবং আয়তন মোট গ্যাসের তুলনায় নগণ্য। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা তত্ত্ব। ঠিক আছে, দেখো, একটি গ্যাস অণুর ভর এবং আয়তন মোট গ্যাসের তুলনায় নগণ্য। অর্থাৎ তার মানে কি? মানে একটা গ্যাসের অণুর কোনো যেন ভর আয়তন নেই। তার মানে গ্যাস অণুকে বিন্দু পয়েন্টের কোনো ভর কোনো আয়তন ধরা হয়? তাহলে গ্যাস অণুকে কি হিসাবে ধরা হয়েছে? বিন্দু ভর, তাই না? অর্থাৎ গ্যাস অণু হলো বিন্দু ভর। ঠিক আছে, বিন্দুর সঙ্গে তুলনা করা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, স্টার মেরে রাখবে। নাম্বার 3-তে আমি বলছি, দেখো, গ্যাসের গতিতত্ত্ব বলছে, এটা তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে গ্যাসের গতিতত্ত্ব বলছে যে গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কার্যকরী হয় না। মানে গ্যাস অণুর মধ্যে কোনো আকর্ষণ বলও নেই, কোনো বিকর্ষণ বলও নেই। ঠিক আছে, এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে এখানে লেখো, এটাও স্টার মেরে দিলাম, গ্যাস অণুর মধ্যে কোনো
আকর্ষণ বা বিকর্ষণ বল কার্যকরী হয় না। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, নাম্বার 4 বলছি, দেখো ধর একটা কন্টেনারে গ্যাস আছে, একটা পাত্রের মধ্যে গ্যাস অণু আছে, তাহলে গ্যাস অণু নিজেদের মধ্যে কি করছে, ধাক্কা খাচ্ছে, আবার কি এই পাত্রের দেয়ালের সঙ্গেও ধাক্কা খাচ্ছে। তাহলে গ্যাস অণুগুলি কি করছে, অনবরত নিজেদের মধ্যে এবং পাত্রের দেয়ালের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তাহলে এখানে কি বললাম, গ্যাস অণুগুলি অনবরত নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ক্লিয়ার? তাহলে এরা নিজেদের মধ্যে সংঘর্ষ করছে, আবার পাত্রের দেয়ালের সঙ্গে সংঘর্ষ করছে, কিন্তু এই সংঘর্ষগুলি দেখ স্থিতিস্থাপক প্রকৃতি। তার মানে এই সংঘর্ষ, একটা গ্যাস অণু আর একটা গ্যাস অণু গিয়ে সংঘর্ষ করলো, এখানে কি এদের মোট গতিশক্তি কিন্তু কনস্ট্যান্ট থাকবে, মানে কেউ শক্তি গ্রহণ করবে না বা কেউ শক্তি লসও করবে না। ঠিক আছে, তাই এদের বলছি সংঘর্ষগুলো কি স্থিতিস্থাপক। 5 বললাম গ্যাস অণুগুলির মধ্যে সংঘর্ষগুলি স্থিতিস্থাপক প্রকৃতির হয়। স্থিতিস্থাপক প্রকৃতি হয়। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। তার মানে গ্যাস অণু সংঘর্ষ করলে কোনো শক্তি ছাড়বে না বা গ্রহণ করবে না, বুঝতে পারছো? আচ্ছা, পরের পয়েন্ট 6 নম্বর পয়েন্ট বলছি, দেখো অণু দুটো, ধর এই একটা গ্যাস অণু আর একটা গ্যাস অণুর মধ্যে সংঘর্ষ করলো, এখানে একটা অণু এখানে সংঘর্ষ করলো, আবার এখানে সংঘর্ষ করলো, তাহলে দুটো সংঘর্ষের মাঝখানে অণু যে দূরত্ব যায় এটাকে বলি গড় মুক্ত পথ। কি বলা হয়? গড় মুক্ত পথ। মনে থাকবে? তাহলে ভালো করে দেখো, তাহলে পরপর দুটি সংঘর্ষের মাঝখানে কোনো গ্যাস অণু যে দূরত্ব অতিক্রম করে তাকে গড় মুক্ত পথ বলে। কি বললাম? পরপর দুটি সংঘর্ষের মাঝখানে দূরত্বকে গড় মুক্ত পথ বলে। দেখো গড় মুক্ত পথকে ল্যামডা দ্বারা চিহ্নিত করা হয়। ল্যামডা এইটাই ল্যামডা সমানুপাতিক টি/পি, এটা মনে রাখিস। টেম্পারেচার বাড়লে গড় মুক্ত পথ বাড়বে, মানে এই রাস্তাটা বাড়বে, আবার চাপ বাড়ালে গড় মুক্ত পথের রাস্তাটা কম হয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি তথ্য এই 7 নম্বরে, দেখো অণুর গড় গতিশক্তি পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়। এটা লিখে রাখবে। অণুর গড়
গতিশক্তি পরম উষ্ণতার সহিত সমানুপাতিক। পরম উষ্ণতার সহিত সমানুপাতিক হয়। এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে অণুর গড় গতিশক্তি কার সঙ্গে সমানুপাতিক হয়? পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়। তার মানে গড় গতিশক্তি এই কাইনেটিক এনার্জি উপরে একটা এরকম বার দেওয়া হয়, সমানুপাতিক কি? টি, পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। তাহলে যদি পরীক্ষায় গ্যাসের, আদর্শ গ্যাসের গতিতত্ত্ব লিখতে বলে, তাহলে যে কোনো তিনটে তোমরা লিখে দেবে। এটা তো লিখবে, এটা লিখবে, আর যে কোনো একটা লিখে দিতে পারো, ঠিক আছে? এটা বা এটা। আর যদি 2 নম্বরে আসে 4টে লিখবে, ঠিক আছে? তাহলে এটা খাতাতে লিখে রাখবে সবাই। তাহলে এটা বোঝা গেল। এবারে আমি তোমাদের শেখাবো যে আদর্শ গ্যাসের গতিতত্ত্বের একটা সমীকরণ পায়, সেই সমীকরণটা কি সেটা এখন লেখাবো। লেখো যে আদর্শ গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ, ঠিক আছে? আদর্শ গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ, এইটা আমরা এখন দেখাবো। দেখো এটা প্রুফ করা যায় কিভাবে আসছে, কিন্তু আমাদের কেমিস্ট্রির সিলেবাসে এই প্রুফটা নেই। এটা ফিজিক্সে প্রুফ আসে। যেহেতু ফিজিক্সে প্রুফটা আসে, তাই আমরা কেমিস্ট্রিতে ওই প্রুফটা করব না। এখানে আমি দেখাবো যে সমীকরণটা কি, সেটা শুধুমাত্র আমি লিখব। তাহলে এইটা পিভি ইকুয়াল টু 1/3 mn সি আরএমএস। আরএমএস মানে গড় বর্গবেগের বর্গমূল, আরএমএস গতিবেগ বলি। এইটা, এই সমীকরণটা পাওয়া যায়। খুব ভালো করে এই সমীকরণটা মনে রাখবে। এখানে কোনটা কি আমরা লিখে দিতে পারি। এখানে কোনটা কি আমরা লিখে দিচ্ছি। দেখো পি গ্যাসের চাপ, গ্যাসের চাপ, ভি গ্যাসের আয়তন, এম একটি গ্যাস অণুর ভর, এন গ্যাস অণুর সংখ্যা। এখানে এনটা কিন্তু মোল সংখ্যা নয়, মাথায় রেখে, এখানে এনটা মোল সংখ্যা নয়। এন গ্যাস অণুর সংখ্যা, গ্যাস অণুর সংখ্যা। আর সিআরএমএস ইকুয়াল টু কি? গড় বর্গবেগের বর্গমূল, এইটাকে বলি। বা আরএমএস গতিবেগ বললাম, কি বললাম? আরএমএস রুট মিন স্কয়ার স্পিড, আরএমএস গতিবেগ। এই ক্লিয়ার হলো? এই জায়গাগুলো কোনটা কি বোঝা গেল? আচ্ছা, এখানে একটা প্রমাণ আসে, ভালো করে দেখ। যেখানে একটা কোশ্চেন দিচ্ছি যে প্রমাণ করো, প্রমাণ করো 1 মোল আদর্শ গ্যাসের গতিশক্তি ইকুয়াল টু 3/2 RT। এই প্রমাণটা আমাদের পরীক্ষায় আসে। তাহলে এই প্রমাণটা করতে গেলে আমরা এই সমীকরণটা ধরে নিয়ে করব। তাহলে প্রথমে আমরা লিখব যে
আদর্শ গ্যাসের গতিতত্ত্ব থেকে পাই এই পিভি ইকুয়াল টু 1/3 mn CRMS স্কয়ার। এবারে পাশে লিখে দেবে যে প্রত্যেকটি চিহ্ন উহাদের প্রচলিত অর্থ বহন করে। তাহলে আর এত কিছু লিখতে হবে না। কি লিখে দেবো যে প্রতিটি চিহ্ন উহাদের প্রচলিত অর্থ বহন করে। প্রতিটি চিহ্ন উহাদের প্রচলিত অর্থ বহন করে। এবারে দেখো আমরা এখানে বলছি পিভি ইকুয়াল টু এই 1/3 m nটাকে এনে করে দিলাম অ্যাভোগাড্রো নাম্বার আর CRMS স্কয়ার। CRMSটা কিন্তু এই নিচে লিখছি, এই ভেলোসিটির সি এর নিচে লিখছি। হ্যাঁ, তাহলে এখানে কি বলে দিলাম, তাহলে n ইকুয়াল টু na অ্যাভোগাড্রো নাম্বার, মানে এখানে অণুর সংখ্যাটা ধরে নিলাম অ্যাভোগাড্রো নাম্বার। এটা কি অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে ভালো করে দেখো, আমরা এখানে বলছি তোমার পিভি ইকুয়াল টু এই 1/3 এর দুটোকে একসঙ্গে আমরা এই মলিকুলার ওয়েট বলি CRMS স্কয়ার। ভালো করে দেখ, খুব সুন্দর জিনিস। আমরা জানি, দেখ অ্যাভোগাড্রো সংখ্যক অণুর যে ওজন হয় তাকে সেই ওজন কি হবে, সেই ভর কি হবে, ওই অণুর আণবিক ভর, তাই না? দেখ এই যে অক্সিজেনের আণবিক ভর 32 গ্রাম বলি, এখানে কিন্তু একটা অক্সিজেন অণুর ভর নয়, ওটা অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণুর ভর। আমরা তোমার রসায়নের প্রাথমিক ধারণাতে পড়িয়েছি। তাহলে এখানে একটা অণুর ভর m দেয়া আছে, একটি গ্যাস অণুর ভর m, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক গুণ করেছি, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক গ্যাস অণুর ভর কি হবে, গ্যাসের আণবিক ভর। তাহলে এই জন্য m বসিয়েছি, তার মানে কি m ইন্টু na ইকুয়াল টু কি হচ্ছে m ইকুয়াল টু কি গ্যাসের আণবিক ভর, গ্যাসের আণবিক ভর। ক্লিয়ার? এই জায়গাগুলো বোঝা গেল? এবারে দেখো, তাহলে আর কি করতে পারি, পিভি ইকুয়াল টু এই এখানে 2 দিয়ে গুণ করলাম, তাহলে নিচেও 2 দিয়ে গুণ করব, তাই 2 2 কেটে যাবে, সেই 1 3 থাকবে। এবার m CRMS এর স্কয়ার, তাহলে হাফ mv স্কয়ার, হাফ mv স্কয়ার, এটাই তো, এটা CRMS, হ্যাঁ CRMS, তাহলে হাফ mv স্কয়ারটাই তো গতি শক্তি, তোমরা তো জানো। তাহলে এখানে আমরা করে দিচ্ছি, এই 3টা এদিকে আনছি, 3 PV আর 2টার নিচে, এই 3টে দিকে গুণ হচ্ছে, তাহলে 2টা নিচে চলে এসছে, বাই 2 ইকুয়াল টু কি, 8 ইকুয়াল টু গতি শক্তি, কাইনেটিক এনার্জি, কেই কাইনেটিক এনার্জি। তাহলে দেখো 3/2 PV ইকুয়াল টু কাইনেটিক এনার্জি। অর এখানে লিখে দিচ্ছি, অর এর পরের লাইন, তাহলে PV ইকুয়াল টু আমরা জানি কি RT, 1 মোল গ্যাসের ক্ষেত্রে PV ইকুয়াল টু কি RT, তার মানে কেই ইকুয়াল টু আমরা কি পাচ্ছি 3/2
3/2 RT, যেহেতু কি পিভি ইকুয়াল টু RT। তাহলে এই প্রমাণটা আমাদের হয়ে গেল। ভালো করে দেখো, তাহলে এরকম যদি প্রমাণ আমাদের পরীক্ষায় আসে আমরা খুব সহজে তার আনসার করে দিতে পারবো। এবারে যদি বলে একটি অণুর গড় গতিশক্তি কত, এটা 1 মোল অণুর গড় গতিশক্তি হয়েছে। 1 মোল অণু, যেহেতু এটা কি হয়েছে, m ইকুয়াল টু কি আণবিক ভর, মানে 1 মোল অণুর গড় গতিশক্তি। তাহলে একটা অণুর গড় গতিশক্তি কি হবে, এটা 1 মোল অণুর গতিশক্তি হয়েছে। তাহলে একটা অণুর বললে তাহলে কি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি একটা অণুর গড় গতিশক্তি বলতো তাহলে কি করতাম, এখানে এই কেই বার বলতাম, বার ইকুয়াল টু কি এই 3/2 RT এর নিচে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করতাম, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করতাম। তাহলে RA/N দেখ, অর্থাৎ 3/2 এই কে, এটা বোল্টজম্যান ধ্রুবক ইন্টু টি। তাহলে এখানে এই R/N এটাকে কি বলি, কে ইকুয়াল টু বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান ধ্রুবক এর মান আছে, এর মান তোমরা নিজেরা বের করে নেবে। এই 8.314 কে কত দিয়ে ভাগ করবে না, এই 6.023 ইন্টু 10⁻23 দিয়ে ডিভাইড করবে, করলে আর এর মান তোমরা পেয়ে যাবে। এই 1.66 ইন্টু 10⁻23 এইরকম একটা হবে, ঠিক আছে। এইটা করবে তাহলে পেয়ে যাবে। তাহলে ক্লিয়ার, এরকম যদি আসে প্রমাণ তাহলে আশা করি তোমরা খুব সহজে সেই প্রমাণগুলো করে দিতে পারবে। 1 মোলের ক্ষেত্রে এলেও পারবে, আর একটা অণুর ক্ষেত্রে এলেও পারবে। একটা অণুর গড় গতিশক্তি হলে 3/2 KT, আর 1 মোল হলে 3/2 RT। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো, এটা আমি মুছে দিলাম। এখান থেকে সিম্পল প্রবলেম পরীক্ষাতে আসে। আমি একটা সিম্পল প্রবলেম তোমাদের করে দেখাচ্ছি, ভালো করে তোমরা লক্ষ্য করো। দেখো এখানে লেখো যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসে গতিশক্তি মান নির্ণয় করো, মান নির্ণয় করো। এরকম কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে। তাহলে এরকম কোশ্চেন এলে তোমরা প্রথমে কি লিখবে, আমরা জানি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 3/2 RT, তাই না? এটা তো আমাদের জানা। তাহলে 3/2 আর কত, 8.314, আর টেম্পারেচার কত, টেম্পারেচার তোমার 300 কেলভিন, কারণ আমরা ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে করলে 2733 অ্যাড করতে হয়, তাহলে অত কেলভিন, তাহলে ইন্টু 300 কেলভিন। তাহলে ভালো করে দেখো, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আনসার এটা করবে, যেটা আনসার হবে সেটা জুলে আনসার হবে কাইনেটিক এনার্জি। এটা নিজেরা ক্যালকুলেটর ধরে আনসার করে এখানে বসাবে, বসে কত আনসার হবে জুলে।
তাহলে এরকম যদি ছোট ছোট প্রবলেম আসে তাহলে আমরা খুব সহজে তার আনসার করতে পারবো। তাহলে এটা আমি মুছে দিলাম। এবার আমি গ্যাসে বিভিন্ন ধরনের গতিবেগ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে গ্যাসের বিভিন্ন গতিবেগ এইটা তোমরা হেডিং করো। তাহলে এখানে আমরা হেডিং করছি গ্যাসের বিভিন্ন গতিবেগ। দেখো, গ্যাসের গতিবেগগুলোর মধ্যে একটা আছে যে গড় বর্গবেগের বর্গমূল। কি বললাম? গ্যাসের গড় বর্গবেগের বর্গমূল 1 নম্বরে। গ্যাসের গড় বর্গবেগের বর্গমূল, ব্র্যাকেটে বলে CRMS, রুট মিন স্কয়ার স্পিড। গড় বর্গবেগের বর্গমূল, গড় বর্গবেগের বর্গমূল, রুট মিন স্কয়ার স্পিড। দেখো, এর এই সমীকরণগুলো তোমরা একটু মনে রাখবে। এদের সমীকরণ, এই CRMS ইকুয়াল টু দেখ, ধর আমি বলছি, ধর 1 নম্বর অণুর গতিবেগ C1, তার গড় বর্গবেগে, তাহলে তার বর্গ কি হবে? C1 স্কয়ার। ধর 2 নম্বর অণু যে গ্যাস অণু, তার গতিবেগ C2, তাহলে যোগ করছি C2 তার বর্গ। আবার 3 নম্বর অণু C3, তার বর্গ। এইভাবে ডট 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 n-তম অণু যে n নাম্বার অণু, তার বর্গ। তাহলে এদের বর্গবেগের গড় বর্গবেগের, তার মানে এটা বর্গবেগ, তার গড় গড় করতে গেলে কি এই n সংখ্যক অণু দিয়ে ভাগ করতে হবে। আবার তার বর্গমূল, এই দেখ, তাকে বর্গমূল করেছি। তাহলে এইটাকে বলি আমরা গ্যাসের গড় বর্গবেগের বর্গমূল। ঠিক আছে, এবারে আমরা তো এই সমীকরণ দিয়ে সাধারণত অঙ্ক আমাদের পরীক্ষায় আসে না। অঙ্ক এলে এই সমীকরণটা ব্যবহার করতে হবে। CRMS ইকুয়াল টু এই 3RT/m, এই সমীকরণটা তোমাকে ব্যবহার করতে হবে। ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই সমীকরণ দিয়ে পরীক্ষায় অঙ্ক আসবে। এবারে আমরা অ্যানাদার ফর্মুলা বলছি, অ্যানাদার ফর্মুলা গ্যাসের গড় বর্গবেগ। গ্যাসের কি? গ্যাসের গড় বর্গবেগ, বর্গবেগ। তাহলে গড় বর্গবেগকে আমরা অ্যাভারেজ ভেলোসিটি বলি, CAV, অ্যাভারেজ। দেখো, অ্যাভারেজ ভেলোসিটি মানে, অ্যাভারেজ মানে কি? ধর আমরা বললাম আমাদের গড় বয়স, তার মানে 10 জন আছি, 10 জনের বয়সের যোগ করে 10 দিয়ে ভাগ করতে হয়, এটাই তো গড়। গড় মানে কি? সবার যোগ করে যতগুলো লোক আছি সেই দিয়ে ভাগ করতে হয়, এটাই গড়। তাহলে এখানে এই সি অ্যাভারেজ ইকুয়াল টু, ধর n সংখ্যক, প্রথম অণুর গতিবেগ C1, দ্বিতীয় অণুর গতিবেগ C2, C3, n-তম অণুর গতিবেগ Cn, বাই ডিভাইড বাই কি হবে? n। এটাই কি তোমার গড় বর্গবেগ। কিন্তু অঙ্ক করার সময় আমরা এই ফর্মুলা সাধারণত ব্যবহার করি না। সেখানে আমরা কি ব্যবহার করব? এই ফর্মুলাটা, অ্যাভারেজ, এই √8RT/m, এমটা আণবিক ভর গ্যাসের। এই ফর্মুলাটা তোমাকে ব্যবহার করতে হবে।
এই ফর্মুলা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রবলেম আসে। ভালো করে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। অ্যানাদার গতিবেগ আছে, আমি সেটা দেখাচ্ছি। আর আমি উপরেরটা মুছে দিলাম, দিয়ে অ্যানাদার গতিবেগ দেখাচ্ছি। দেখো, আর একটা গতিবেগ 3 নম্বরে বলছি, তোমার সম্ভাব্য গতিবেগ। গ্যাসের বলা হয় গ্যাসের সম্ভাব্য গতিবেগ। এটা কিভাবে আসছে আমি একটু পরে দেখাচ্ছি, আগের এখানে বুঝে নাও। এটা সিএম, মোস্ট প্রবাবেল ভেলোসিটি বলি। কি বলি? মোস্ট প্রবাবেল ভেলোসিটি। এটাকে সিএম দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে। তাহলে সিএম ইকুয়াল টু এই √2RT/m, এই ফর্মুলা দিয়ে আনসার সলভ করতে হবে। তাহলে এখানে দেখো, আমরা এটা একে পেয়েছিলাম আরএমএস গতিবেগ 3RT/m, আমরা অ্যাভারেজ গতিবেগ পেয়েছি তোমার 8RT/m, আর সম্ভাব্য গতিবেগ পেলাম কত? তোমার 2RT/m। তাহলে এদের মধ্যে আমাদের বলে যে গতিবেগের ক্রম, যে কোন গতিবেগটা বেশি আর কোন গতিবেগটা কম, এই জন্য বলে গতিবেগের ক্রম। তাহলে এখানে আমরা লিখছি গতিবেগের ক্রম। ভালো করে দেখ, গতিবেগের ক্রম যদি পরীক্ষায় আসে, তাহলে এটা 2RT/m, এটা 3RT/m, আর এটা 8RT/m। তাহলে পাই মানে কি? 3.14। পায়ের মান কত? 3.14। তাহলে 8কে 3 দিয়ে যদি ভাগ করি কত পাবো? 2 পয়েন্ট সামথিং, তাই তো? 2 পয়েন্ট সামথিং পাবো তো, 2.66 এইরকম পাবো। তার মানে সব থেকে গতিবেগ বেশি কার? 3RT/m। তাহলে CRMS এই গতিবেগটা সব থেকে বেশি। এগুলো এমসিকিউতে আসে। তারপরে কার? এটা 2RT, আর এটা 8কে পাই দিয়ে ভাগ করো, 3.14 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 পয়েন্ট সামথিং হয়। তাহলে 2.5RT/m, তার মানে এটা বেশি। তারপরে কি? সি অ্যাভারেজ, আর সি মোস্ট প্রবাবল ভেলোসিটি সব থেকে কম। তাহলে এরকম যদি কোশ্চেন আসে, আমরা খুব সহজে এমসিকিউ সলভ করতে পারবো, তাই না? বা এদের অনুপাত আসে এইরকম। কিরকম? যে এরকম বললো CRMS ইজ টু সি অ্যাভারেজ ইজ টু সি মোস্ট প্রবাবল। এদের অনুপাতটা লেখো। দেখো, RT/m, সবার RT/m, এগুলো কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকছে কি? √2। এখানে কি থাকছে? তোমার আচ্ছা, প্রথমে CRMS তো √3, তারপরে এর কত হচ্ছে? অ্যাভারেজ √8/π, আর এটার কত হচ্ছে? √2। ঠিক আছে, এদের ভ্যালুগুলো বসালে তুমি পেয়ে যাবে, বা রুটগুলো তুলেও দিতে পারো। রুট এরকম দিয়ে দিতে পারে, বা রুটগুলো সবার রুটকে কি করে দিতে পারো? তুলে দিতে পারো। তাহলে এইরকম ভাবে যদি আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে এমসিকিউ, তাহলে আমরা খুব সহজে বলে দিতে পারবো যে কোন আনসারটা সঠিক হবে। তাহলে এটা আমি মুছে দিলাম। এবার আমি একটা প্রবলেম দিচ্ছি, এখানে দেখো, লেখো যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মিথেন গ্যাসে CRMS, সি অ্যাভারেজ এবং CMA
এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে CRMS ইকুয়াল টু কি জানি, √3 RT/m। তার মানে √3 আর এর মান কত, 8.314 জুলে বলছি, আরকে বললে আবার 10⁷ দিয়ে মাল্টিপ্লাই করতে হতো। টেম্পারেচার কত, 300 কেলভিন। যেহেতু এটা জুলে লিখেছি তাহলে মলিকুলার ওয়েটটা কত, মিথেনের CH4 এর মলিকুলার ওয়েট কত, কার্বন 12 আর 4 16। তাহলে এখানে কিন্তু কেজিতে লিখতে হবে 0.016। তাহলে এটা নিজেরা করবে, করে আনসার হবে মিটার/সেকেন্ড। যেহেতু গতিবেগ, এখানে সি দেখো অ্যাভারেজ 8RT/πm, একইভাবে করবে 8 × 8.314 × 300 পাই 3.14, 22/7 মানে 3.14 আর 0.016। ঠিক আছে, এটাও আসবে তোমার মিটার/সেকেন্ড। আর যদি সিজিএসে করো তাহলে সেমি/সেক হবে। আচ্ছা, সিমিলারলি তুমি যদি সি মোস্ট প্রবাবল করো তাহলে কি হবে, 2RT/m। তাহলে এখানে 2 × 8.314 × 300, নিচে 0.016। এখানেও আনসার হবে মিটার/সেকেন্ড। নিজেরা করবে, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দেখে নিজেরা এই আনসারগুলো প্র্যাকটিস করবে। তাহলে ক্লিয়ার হলো। এরকম প্রবলেম এলে আশা করি তোমরা খুব সহজে তার আনসার সলভ করতে পারবে। অ্যানাদার প্রবলেম দিচ্ছি, দেখো বলছে 20°C উষ্ণতায় নাইট্রোজেন গ্যাসে CRMS কোন উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসের CRMS মানে গড় বর্গবেগের বর্গমূলের সহিত সমান হবে। খুব ভালো অঙ্ক এটা। তাহলে আমরা CRMS ইকুয়াল টু তো জানি যে √3RT/m। এই তো, তাহলে আমরা উষ্ণতাটা ধরে নেব। কত উষ্ণতাটা ধরে নেব, মনে করি উষ্ণতা T' উষ্ণতায় সমান হবে, এটা ধরে নিলাম। তাহলে এখানেও কি লিখব, 3RT'/m। এই তো, তাহলে দেখ প্রথমটা 20°C উষ্ণতায়, তাহলে এই 3R তো কেটে যাচ্ছে, বুঝতেই পারছো কারোর থাকছে না। আচ্ছা, তাহলে এখানে রেখে দিলাম 3R, বসানোর দরকার নেই। এখানে 20°, তাহলে 273 আর 20 293 কেলভিন। আর এখানে মলিকুলার ওয়েট কত, এর মলিকুলার ওয়েট আমরা বললাম 28। আমি গ্রামেই লিখলাম কারণ এদিকেও তো লিখবো। আবার এখানে 3R তো ক্যান্সেল হয়ে যাবে। টেম্পারেচার T', আর এর মলিকুলার ওয়েট কত, হাইড্রোজেনের 2। তাহলে দুদিকে কি থাকবে, রুট উঠে যাবে। রুট উঠে গেলে এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, বুঝতে পারছো, রুট উঠে যাবে। তাহলে এখানে আমরা পেয়ে যাব T' ইকুয়াল টু কি হবে, রুট তো উঠে যাচ্ছে, তাহলে 2 এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে
বাই 28, নিচে কি আস এই সরি এটা ইন্টু 2, নিচে আসছে 28 এই। তাহলে এটা ক্যালকুলেট করলে এই 293 এত কেলভিন হবে। তাহলে কত কেলভিন উষ্ণতায় এই নাইট্রোজেনের যে আরএমএস হাইড্রোজেন আরএমএস এর সঙ্গে সমান হবে এই 20.93 কেলভিন উষ্ণতায়। তাহলে এটা বোঝা গেল, একদম সিম্পল প্রবলেম, ক্লিয়ার হলো। এবারে আমি ওই ম্যাক্সওয়েলের গ্যাসের গতি বন্টন ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। ম্যাক্সওয়েল একজন সায়েন্টিস্ট, উনি যে গ্যাসের অণুগুলো কিভাবে তোমার চলাচল করছে, তারা তো সংঘর্ষে লিপ্ত হচ্ছে দেয়ালের সঙ্গে আবার নিজেদের মধ্যে, তার মানে তাদের গতিবেগের পরিবর্তন হচ্ছে। তাহলে তাদের গতিবেগের সঙ্গে যে অণুগুলোর যে বন্টন, মানে কোন গতিবেগে কতগুলি অণু থাকে, সেই রকম গতি বন্টন নিয়ে উনি একটা লেখচিত্র দেখিয়েছেন, ঠিক আছে? সেটা আমি তোমাদের দেখাবো, ক্লিয়ার? তাহলে তোমরা লেখো ম্যাক্সওয়েলের গ্যাসের গতি বন্টনের লেখচিত্র, ঠিক আছে? ম্যাক্সওয়েলের গ্যাসের গতি বন্টনের লেখচিত্র, এটা আমি দেখাবো, খুব ইন্টারেস্টিং জিনিস। তাহলে ম্যাক্সওয়েল বলছে কি, দেখো যে গ্যাস অণুগুলো নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, আবার কি পাত্রের দেয়ালের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তার মানে গ্যাস অণুগুলির গতিবেগ 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে। কোথায়? 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে, ঠিক আছে? তাহলে এখানে আমি বলে দিচ্ছি ম্যাক্সওয়েলের মতে গ্যাস অণুর গতিবেগ 0 টু ইনফিনিটি পর্যন্ত হতে পারে। ঠিক আছে? এবারে উনি একটা লেখচিত্র অঙ্কন করলেন, দেখো কিভাবে, আমি এখানে দেখাচ্ছি। এদিকে অণুর সংখ্যা মানে অণুর ভগ্নাংশ, ধর এই n বাই টোটাল n, এটা হচ্ছে টোটাল অণু, কারণ এদিকে অণুর ভগ্নাংশ আর এদিকে অণুর গতিবেগ, আর এটা অণুর মানে মোট অণুর মধ্যে কিছু অংশ। এনটা ধর টোটাল অণু, ধর 1 কোটি টোটাল অণু, তার মধ্যে 500 অণু n, বুঝলে? এটা হচ্ছে অণুর ভগ্নাংশ। তাহলে ম্যাক্সওয়েল একটা নির্দিষ্ট উষ্ণতা একটা লেখচিত্র করেছিলেন। উনি দেখলেন যে নেচারটা এইরকম হচ্ছে, মিশবে না, এইরকম যাচ্ছে, প্রথমে বাড়ছে তারপরে আবার কি কমে যাচ্ছে। ভালো করে দেখো, প্রথমে বাড়ছে তারপরে কি হচ্ছে, আবার গতিবেগ কমে যাচ্ছে। তার মানে এটা অণুর সংখ্যা, মোট অণুর মধ্যে কিছু সংখ্যক অণু এটা, আর এদিকে গতিবেগ। তাহলে গতিবেগ যত বাড়ছে, প্রথমে অণুর সংখ্যাও বাড়ছে, তারপরে অণুর সংখ্যা, গতিবেগ যখন অনেক বেড়ে যাচ্ছে তখন অণুর সংখ্যা কমে যাচ্ছে। তার মানে সব থেকে বেশি সংখ্যক অণু কোথায়? বেশি সংখ্যক অণু কোন গতিবেগ অর্জন করেছে? এই গতিবেগটা। এদিকে তো অণু, ভালো করে দেখ, এদিকে তো অণুর সংখ্যা, ওয়াই অক্ষটা তো অণুর সংখ্যা, আর এক্স অক্ষটা গতিবেগ, তো তাই না? তাহলে এইটা হচ্ছে অণু, সর্বাধিক অণু এই। তাহলে সর্বাধিক অণু কোন গতিবেগ অর্জন করেছে? এই সোজাসুজি নিচের দিকে রাখো, এইটাকে বলি সিএম, সম্ভাব্য গতিবেগ, মোস্ট প্রবাবেল ভেলোসিটি,
সম্ভাব্য গতিবেগ। তাহলে এখানে সিএমটা একটু লিখে দিয়ে এবার আগে লেখা হয়নি। সম্ভাব্য গতিবেগ কি? তাহলে কি বললাম? মোট অণুর সর্বাধিক সংখ্যক অণু যে গতিবেগ অর্জন করে। কি বললাম? মোট অণু, তাহলে মোট অণু তো n, তার মধ্যে যত সংখ্যক অণু মানে সর্বাধিক সংখ্যক অণু যে গতিবেগ অর্জন করে। তাহলে মোট অণু সর্বাধিক সংখ্যক অণু যে গতিবেগ অর্জন করে তাকে গ্যাসের সম্ভাব্য গতিবেগ বলে। তার মানে বুঝতে পেরেছো? সর্বাধিক সংখ্যক গ্যাস অণু যে গতিবেগ অর্জন করে, তাহলে মোট অণুর সর্বাধিক সংখ্যক অণু, তাহলে মোট অণু দেন তার মধ্যে সর্বাধিক সংখ্যক অণু যে গতিবেগ অর্জন করে, তাহলে এটা হচ্ছে সম্ভাব্য গতিবেগ। ধর এটা আমি একটা উষ্ণতায় T1 এ রেখেছি, T1 উষ্ণতায়। যদি দুটো ভিন্ন উষ্ণতায় যদি লেখচিত্রটা অঙ্কন করি তাহলে কেমন হবে? এটা ধর T1 উষ্ণতা, যদি T2 উষ্ণতা যদি বাড়াই, তাহলে উষ্ণতা বাড়ালে দেখ কাপটা এইরকম হবে, এই কেমন হলো, এই এইরকম হচ্ছে। হ্যাঁ, ভালো করে এই জায়গাটা একটু লক্ষ্য করুন। তাহলে এটা T2 উষ্ণতায় হচ্ছে, এটা T2 উষ্ণতায়, তাহলে T2 গ্রেটার দেন T1। তাহলে উষ্ণতা বাড়ালে দেখো এই সম্ভাব্য গতিবেগ কিন্তু বাড়ছে। এই দেখো এখন সম্ভাব্য গতিবেগ এইটা Cm প্রাইম করে দিলাম। তাহলে উষ্ণতা বাড়ালে সম্ভাব্য গতিবেগ বাড়ে, কিন্তু অণুর সংখ্যা, সম্ভাব্য গতিবেগ অর্জনকারী অণুর সংখ্যা কিন্তু কমে গেল। আগে বেশি সংখ্যক অণু ছিল এই উপরে, এখন অণুর সংখ্যা কমে গেল। বোঝা গেল কি ব্যাপারটা? এগুলো কিন্তু জয়েন্টে আসে। তাহলে এখানে দুটো পয়েন্ট আমরা লিখে দিচ্ছি। 1 নম্বরে উষ্ণতা বৃদ্ধি করলে Cm এর মান বৃদ্ধি পায়। দেখো সম্ভাব্য গতিবেগ বেড়ে গেছে, ডান দিকে চলে গেছে, কিন্তু অণুর সংখ্যা কমে গেছে। আর 2 নম্বরে সম্ভাব্য গতিবেগ অর্জনকারী অণুর সংখ্যা হ্রাস পায়। সম্ভাব্য গতিবেগ অর্জনকারী অণুর সংখ্যা হ্রাস পায়, অণুর সংখ্যা হ্রাস পায়। এগুলো জয়েন্টে আসে। তাহলে আমি যেটা বললাম আশা করি সবাই বুঝতে পেরেছো। এই যে বিভিন্ন ধরনের গতিবেগ নিয়ে আলোচনা করলাম, সম্ভাব্য গতিবেগ কাকে বলে সেটাও বলে দিলাম, এবং ম্যাক্সওয়েলের লেখচিত্রটা নিয়েও আমি আলোচনা করে দিলাম। এগুলো তোমরা একটু ভালো করে পড়বে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট টপিক, একটু ভালো করে তোমরা লিখে রাখো, একটু প্র্যাকটিস করো। বিশেষ করে আজকে যেটা পড়ালাম জয়েন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি রাখলাম, পরের ক্লাসে আমরা বাস্তব গ্যাস নিয়ে আলোচনা করব।